দেখো আজকে জেনারেল সায়েন্সের ফার্স্ট কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বাছাই করা প্রশ্ন। তো কোশ্চেনগুলো শুধু আলোচনা হবে না, কোশ্চেনের মধ্যে যে অপশানগুলো থাকবে সেই অপশানগুলো আলোচনা হবে আজকে। তো সেই অনুযায়ী তোমরা যদি যারা বাড়িতে আছো বা তোমাদের যদি খাতা পেন থাকে বা সেরকম কোনো জিনিস থাকে বসতে পারো নিয়ে। তো আমি কিছু কিছু জিনিস বলবো, ছোট ছোট টপিকস আকারে এগুলো আলোচনা করব। তাহলে অ্যাট ফার্স্ট দেখো আছে ওখানে যে 1 নম্বর প্রশ্নে বলছে যে বৈদ্যুতিক চার্জের একক কি? বৈদ্যুতিক চার্জের একক কি? বলো। অপশন এ দিয়ে দেখো ভোল্ট, অপশন বি কুলম্ব, অপশন সি কেলভিন, অপশন ডি কিলোগ্রাম। দেখো ভোল্ট কিসের একক? ভোল্ট হচ্ছে তোমার বিভব প্রভেদের একক। কেলভিন কিসের একক? আর কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। আর কিলোগ্রাম সবাই জানো তোমরা ভরের একক। তাহলে বৈদ্যুতিক চার্জের একক হচ্ছে তোমার কুলম্ব। বৈদ্যুতিক চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে ভোল্ট কি বললাম? ভোল্ট বললাম বিভব প্রভেদের একক, তড়িৎ বিভব যেটা বলে। তার অ্যান্সার হচ্ছে তোমার কুলম্ব বৈদ্যুতিক চার্জের একক। আর কেলভিন হচ্ছে তাপমাত্রার একক, তাপ নয় কিন্তু তাপমাত্রা। কিলোগ্রাম হচ্ছে কি বললাম ভরের একক। আর এই কুলম্ব হচ্ছে তোমার বৈদ্যুতিক চার্জের একক। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেন যাচ্ছি। দেখো 2 নম্বর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। নিম্নলিখিত কোনটি মানব শরীরের সবচেয়ে ব্যস্ততম অঙ্গ? ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি কাজের দিক থেকে, যে কার্যের দিক থেকে নিম্নলিখিত মানব শরীরের সবচেয়ে ব্যস্ততম অঙ্গের নাম কি? নাক, হৃৎপিণ্ড, বৃক্ক, যকৃৎ। তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। অপশন বি হৃৎপিণ্ড, অপশন বি হৃৎপিণ্ড। আচ্ছা এখানে কিছু কিছু জিনিস হচ্ছে এক্সামে আমরা সহজ জিনিসগুলো ভুল করি, তার জন্য এই প্রশ্নটা তার জন্য দিয়েছি আমরা। তো আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে আমাদের হৃৎপিণ্ডের কোনো রেস্ট নেই, আমাদের হৃৎপিণ্ড সবসময় কাজ করছে, কিন্তু কত ধরনের কাজ করছে সেটা তো রক্ত সংবহন পদ্ধতি কাজ করে, যে অশুদ্ধ রক্তকে, নোংরা রক্তকে কি করে বিশুদ্ধ রক্তে পরিণত করে আমাদের গোটা শরীরে পরিবহন করে দেয়। আর কি কাজ করে কিছু কিছু ক্ষেত্রে তোমার ফুসফুসের কাজ বা হাওয়া বা বায়ুথলি যেগুলো আছে। এবার দেখো তোমার যকৃতে আসো। দেখো যকৃতের কাজ, দেখো যকৃতে অ্যান্সার হবে যকৃৎ। যকৃতের কাজ তোমার 500টা। সায়েন্টিস্টরা গবেষণা করে এটাই প্রমাণিত করেছেন যে সব থেকে কাজের দিক থেকে শরীরের ব্যস্ততম অঙ্গ হচ্ছে যকৃৎ। আমরা ব্যাপারটা ভুলে যাই। কাজের দিক থেকে ব্যস্ততম অঙ্গ হচ্ছে যকৃৎ। তাহলে কাজগুলো কি কি করে? টোটাল কাজ করে 500টা বা তার থেকে বেশি, নিয়ার অ্যাবাউট 500টা করে। কি কি করে? তোমার কাজ করে পিত্তের উৎপাদন করে, এটা তোমরা সবাই জানো যে ওখান থেকে পিত্ত রস খরিত হয়, বাইল ডাক্টে গিয়ে জমা হয় পিত্তথলিতে, যে আমরা যেটা বলি গল ব্লাডার এখানে স্টোন হয়। আর কি হয় এখানে? আর হয় লোহিত রক্তকণিকার পচন। কয়েকটা আমি কাজগুলো বলছি। লোহিত রক্ত কণিকার পচন, ডিকম্পোজিশন যেটা বলে। তারপরে হয় প্লাজমা আর প্রোটিনের সংশ্লেষ। তোমরা যকৃতে পড়েছো যে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, যেমন পেশিতে থাকে, সেখানে যকৃৎ থেকে উৎপন্ন হয়। প্লাজমা ও প্রোটিনের সংশ্লেষ। তারপরে কি হয়? কিছু যেগুলো আমাদের মানে বিষাক্ত বস্তু আছে সেগুলো আমাদের যকৃৎ কি করে? অপসারিত করে দেয়।
একমাত্র শুধু বৃক্ষ করে না, যকৃৎও কিছু কাজ করতো। এরকম কি আছে, প্রচুর আরও কাজ আছে যেগুলো যকৃৎ করেছে। তাহলে আমাদের হৃৎপিণ্ড তোমরা অ্যান্সার দিচ্ছিলে, তাহলে হৃৎপিণ্ডে দেখো আমি এখানে তার জন্য আমি লিখে দিয়েছি যে কাজের দিক থেকে, বা এখানে আমার হয়তো একসঙ্গে দেওয়াটা উচিত ছিল যে কার্যের দিক থেকে শরীরের ব্যস্ততম অঙ্গের নাম কি। তো ছোট থেকে যেহেতু সবাই পড়ে আসছি আমরা যে হৃৎপিণ্ড, তো হৃৎপিণ্ড অপশন উত্তর হবে না, উত্তর হবে যকৃৎ। আর বাকি কাজ তোমরা সবাই জানো যে বৃক্কের কাজ হচ্ছে আমাদের রেচনে মুখ্য ভূমিকা গ্রহণ করে, আর কিছু কিছু কাজ আছে। নাকের কাজ, যে নাক হচ্ছে আমাদের একটা সেন্স অর্গান। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি হলো, এটা যকৃৎ, যে কার্যের দিক থেকে সব থেকে বেশি কাজ করে। কত ধরনের, প্রায় 500 রকমের। ক্লিয়ার? তারপর নেক্সট কোশ্চেন দেখো কি লেখা আছে, যে ব্রহ্মাণ্ডে যে উপাদানটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, ব্রহ্মাণ্ডে পুরো একদম ওয়ার্ল্ড বলতে গেলে একদম মহাকাশ থেকে শুরু করে পৃথিবী, অন্যান্য গ্রহ উপগ্রহ যেগুলো আছে, নক্ষত্র নিয়ে পুরো ব্রহ্মাণ্ডে সব থেকে বেশি পরিমাণে যেটি পাওয়া যায় সেটি কি? হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, আয়রন। উত্তর দাও তোমরা। নাইট্রোজেন বলছে সুকান্ত দত্ত সি, সুবিদ ঘোষ এ, গোবিন্দ সি, বিপ্লব দাস। অমর্ত্য বলছে বি, ও তো 2 এর বি, আচ্ছা হয়ে গেছে স্যার, রিফ্রেশ। আচ্ছা সি, সি নাইট্রোজেন। বাহ, এই তো এই ভুলগুলো করার জন্য তো আমি আজকে এখানে বসেছি। সি নাইট্রোজেন, বাহ। নাইট্রোজেন কোথায় সব থেকে বেশি থাকে? নাইট্রোজেন কোথায় সব থেকে বেশি থাকে? নাইট্রোজেন বায়ুতে সব থেকে বেশি থাকে। আর ব্রহ্মাণ্ডের সব জায়গায় বায়ু থাকলেও কি থাকে, যে বিভিন্ন উপাদানগুলো দেখো, আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল না, তখন মুক্ত অবস্থায় খুব কম গ্যাসগুলোই ছিল, সব মানে তোমার যৌগিক পদার্থ রূপে ছিল, বেশিরভাগ অক্সাইড রূপে ছিল, এসব পদার্থগুলো হয় কার্যকরীমূলক যে রূপে যেগুলো থাকে, তো সেইগুলো ছিল। তাই নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে থাকে বায়ুতে। তাহলে এখানে সব থেকে উত্তর হচ্ছে তোমার কি বলতো? উত্তর হচ্ছে হাইড্রোজেন সব থেকে বেশি পরিমাণে থাকে। কারণ আমরা জানি যে একটা জীবদেহ গঠন করতে গেলে যে মৌলগুলো দরকার হয় সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তো স্বাভাবিক তোমাদের এটা মনে রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে যে দেখবে যে জৈব যৌগগুলো আছে, মানে অর্গ্যানিক কম্পাউন্ড যেগুলো আছে, সেগুলো যখন আমরা লিখবো, যেমন সাপোজ ধরো আমি যদি জল লিখি এখানে, তাহলে হচ্ছে জলের সংকেত হচ্ছে H2O। তাহলে এখানে অক্সিজেনের কত অণু আছে আর হাইড্রোজেনের কত অণু আছে দেখো। তাহলে সব সময় দেখবে যে হাইড্রোজেনের পরিমাণটা প্রত্যেক যৌগিক অণুতে সব থেকে বেশি বেশি থাকে, মানে এভাবে ঠিকভাবে মনে রাখবে আর কি, মানে একদম ইউনিভার্সাল ট্রুথ বলছি না আমি। তাহলে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে বেশি আছে হাইড্রোজেন, এটা হচ্ছে অ্যান্সার, হাইড্রোজেন। তারপরে যদি হয় যে দ্বিতীয় যে উপাদানটি সব থেকে বেশি আছে সেটি হচ্ছে তোমার হিলিয়াম। সব তারপরে আছে এটা, সেটা হচ্ছে ইলিয়াম, এটা সেকেন্ড পজিশনে আছে, আর এই হচ্ছে ফার্স্ট পজিশনে আছে। তাহলে এই নাইট্রোজেন কখনোই নয়, এটা বায়ুমণ্ডলে অ্যান্সার পড়ে যে সহজ কোশ্চেন ভুল হয় কিসের জন্য, এগুলোর জন্যই হয়। তো অ্যান্সার পড়ে তোমরা করবে। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। দেখো এটা সবার পারার কথা, যে কোনটি আমাদের শরীরে খাবার প্রবেশ করার সঠিক পদ্ধতি, মানে ধাপে ধাপে যে আমরা খাবার গ্রহণ করি, সে খাবার গ্রহণ করার যে ধাপে ধাপগুলো যায়, মানে কোথা থেকে কোথায় যায়, সেটা এখানে বলো যে অপশন এ, বি, সি না ডি। এখানে 5টা জিনিস আছে, একটা হচ্ছে মুখ, পাকস্থলী, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত্র, খাদ্যনালী। তো তোমরা ভালো করে ভাবো যে কোনটার পরে কোথায় খাবার যায়, কোথায় গিয়ে জমা হয়, তারপরে কোথায় যায়, তারপরে আবার কোথায় যায়। ঋক বিশ্বাস বলছে সি, উর্মি সি, সুবিদ সি, মৌসুমি সি, প্রজ্ঞা বলছে সি।
আচ্ছা, সি ডি, ত্রিনা সি, সহদেব ডি। আচ্ছা দেখো তোমাদের এখানে কি বলেছে দেখো, যে প্রথমত আমি বলি একবার দেখে নাও, যে তোমাদের এখানে অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে সি। আর কি হবে দেখো, আমরা প্রথমে কি করি, খাবারটা মুখে ভক্ষণ করি, মুখ থেকে যায় তারপরে খাদ্যনালী, খাদ্যনালী থেকে আমাদের জমা হয় কোথায় গিয়ে, পাকস্থলীতে, পাকস্থলীতে আমাদের বিপাক ক্রিয়া শুরু হয়। যদিও আমাদের বিপাক ক্রিয়া প্রথমে মুখ থেকে শুরু হতে লাগে, শর্করা জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আমাদের মুখ থেকেই শুরু হয়, বিভিন্ন রকম আমাদের মুখে যে লালাগ্রন্থিতে যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো মিশতে লাগে। আচ্ছা, তারপরে গেল পাকস্থলী, মুখ, খাদ্যনালী, পাকস্থলী, তারপরে যায় তোমার ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্তের পরেই বৃহদান্ত্র। এটা হচ্ছে আমার স্টেপ বাই স্টেপ যেভাবে যাচ্ছে। তাহলে সকলের ক্লিয়ার? তুমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এই সবসময় দেখবে এই ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত্রতে প্রবলেমটা হয়, তো এই ক্ষুদ্রান্ত আগে হয় তারপরে বৃহদান্ত্র হয়, এর সঙ্গে আমাদের মল নালী বা যেগুলো মলাশয় এগুলো যুক্ত থাকে। তারপর নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, 5 নাম্বার কোশ্চেন। দেখো এটা খুব সহজ কোশ্চেন, সবার পারার কথা। দেখো বলছে মানব দেহের নখ যে উপাদান দ্বারা তৈরি, আমাদের যে হাতের নখ বা বলতে গেলে চুলও বলতে পারো, তাহলে মানব দেহের নখ যে উপাদান দ্বারা তৈরি সেগুলো কি কি, মানে সেই উপাদানটা কি? পিগমেন্ট, কেরাটিন, অ্যালবুমিন, পেকটিন, কোনটা? উত্তর দাও সবাই, উত্তর দাও, চেষ্টা করো, সব পারবে সব পারবে, আরে ভুল হলে কোনো ব্যাপার নেই, চেষ্টা করো। অপশন বি, বি সবাই বি দিচ্ছে, পাপিয়া ঘোষ, অমর্ত্য, উর্মি, বৈশাখী, অনুশ্রী। আচ্ছা বি কেরাটিন, আচ্ছা কেরাটিন সঠিক অ্যান্সার, কেরাটিন। আচ্ছা বাকি অপশনগুলো আমি ডিসকাস করছি একটু। কেরাটিন, কেরাটিন তাহলে কিসে কিসে থাকছে আমরা পেলাম, পেলাম একটা নখে পেলাম, আর পেলাম চুলে। আচ্ছা দেখো পিগমেন্টটা কি জিনিস, পিগমেন্ট হচ্ছে কালার, যেটা আমাদের কি হয় যে জীবদেহের যে কালার হয়, যেমন ধরো প্রজাপতি যদি বলি আমি, তাহলে প্রজাপতির দেখবে রং বেরঙের প্রজাপতি হয়, তাহলে ওদের যে ডানাতে পিগমেন্ট থাকে। বা আমরা যদি ফুল বলি, ফুলের ক্ষেত্রে তাহলে এখানে একটা অপকিল পেলাম আমরা প্রজাপতি। আমরা যদি ফুল বলি তাহলে ফুলের ক্ষেত্রে দেখবে যে ফুলের যে দলমণ্ডলগুলো আছে, ফুলের যে 4টি অংশ, বৃত্তি, দলমণ্ডল, গর্ভকেশর, পুংকেশর, তো দলমণ্ডলগুলো বিভিন্ন রকম কালারফুল হয়। তো ওগুলো কিসের কারণের জন্য হয়, ওগুলো পিগমেন্টের জন্য হয়। এবার কি কি পিগমেন্ট থাকে উদ্ভিদ দেহে, উদ্ভিদের পিগমেন্টের কথা বলি, প্রাণী দেহে প্রচুর আছে। তো উদ্ভিদ দেহে যে পিগমেন্টগুলো আছে সেগুলো একটাকে বলে তোমার ক্লোরোপ্লাস্ট, মানে প্লাস্টিড যেগুলো হয়, ক্লোরোপ্লাস্ট। তারপরে তোমার হয় ক্রোমোপ্লাস্ট, এবার নোট করে নেবে, ক্রোমোপ্লাস্ট। তারপরে একটা হচ্ছে তোমার লিউকোপ্লাস্ট। এবার কোনটার রং কি, তা তোমরা পড়েছো যে সবুজ উদ্ভিদে যাদের ক্লোরোফিল থাকে তারা কি করে সালোক সংশ্লেষ করতে পারে, তাহলে সালোক সংশ্লেষ কোথায় পড়ে, সবুজ উদ্ভিদ, তাহলে ক্লোরোপ্লাস্টের রং হচ্ছে তোমার সবুজ, শুধুমাত্র সবুজ বা অনলি গ্রিন, অন্য কোনো রং হয় না। ক্রোমোপ্লাস্ট কোনগুলো, ক্রোমোপ্লাস্ট হচ্ছে সবুজ বাদে বাকি যে রঙগুলো আছে, সবুজ বাদে বাকি যে রঙগুলো আছে একদম লাল, নীল, সেগুলো হচ্ছে সব কি ক্রোমোপ্লাস্ট, বাকি রং। এবার আসছি লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট হচ্ছে তোমার বর্ণহীন, বর্ণহীন সাদা বলতে পারো। এটা উদ্ভিদ দেহের গেল, এগুলো সব প্লাস্টিড, যেগুলো কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু হচ্ছে এগুলো প্লাস্টিড। তো প্লাস্টিড হচ্ছে 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। তাহলে আমি কি বললাম যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ, ক্রোমোপ্লাস্ট হচ্ছে সবুজ বাদে বাকি যে রঙগুলো, আর লিউকোপ্লাস্ট হচ্ছে তোমার বর্ণহীন যে রং, বর্ণহীন যেগুলো থাকে দলমণ্ডল বা জীবদেহের ক্ষেত্রে তাই। তাহলে পিগমেন্ট গেল, কেরাটিন গেল। অ্যালবুমিন, অ্যালবুমিন হচ্ছে তোমার ডিমের যে আমরা সাদা অংশ দেখি বা জেলির মতো যে অংশটা দেখি সেটাকে বলে অ্যালবুমিন, ডিমের সাদা অংশ, মানে সেদ্ধ করার পরে, রান্না করার পরে যেটা হয়, আর যখন থাকে তখন বর্ণহীন তরল থাকে, জেলির মতো তরল থাকে, সেটা হচ্ছে আমার অ্যালবুমিন। এবার আসছি পেকটিন কোথায় থাকে, দেখো পেকটিন থাকে পায়রার চোখে, মানে যাদের তীক্ষ্ণ দৃষ্টি, যেসব পাখি, পায়রা, বাজ বলতে পারো, শিকারী পাখিগুলো,
তো পায়রার চোখে পেকটিন থাকার ফলে কি হয় জানো তো, যে পায়রা হচ্ছে তোমার আকাশে ধরো উঠছে, তো উঠতে উঠতে মাটিতে বা ভূমিতে যদি কোথাও শস্য কণা পড়ে থাকে তো সেগুলো সে দেখতে পায়। কারণ কি, কারণ পায়রার চোখে পেকটিন থাকে। এই কোশ্চেনটাও খুবই আসে, যে কোনো প্র্যাকটিস সেট বা যে কোনো জায়গায় দেখবে যে এই কোশ্চেনটাও দেয় যে পায়রার চোখে কি থাকার কারণে পায়রার তীক্ষ্ণ দৃষ্টি হয়, তো ওটা পেকটিন। তাহলে ক্লিয়ার? অ্যালবুমিন এ গ্রিক বিশ্বাস বলছে, বাহ ঠিক। আলফা কেরাটিন, আচ্ছা ঠিক আছে, আলফা কেরাটিন বিটা কেরাটিন আছে, তো এখানে যেহেতু কেরাটিন দেওয়া আছে তো কেরাটিন হিসেবেই করতে হবে তোমাকে। আচ্ছা সবাই ভালো উত্তর দিচ্ছ, চাপ নেই। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে? সবাই পারবে তোমরা এটা, চেষ্টা করো। বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? আমি অপশন দিয়েছি, যেহেতু আমাদের নিষ্ক্রিয় গ্যাস অনেক আছে, তার মধ্যে এখানে 4টে দেওয়া আছে, জেনন, রেডন, নিয়ন, আর্গন। কোনটা এ বি সি ডি এর মধ্যে কোনটা? ডি, ডি আর্গন, আর্গন ডি। রীতিমণ্ডল বলছে ডি, বাহ খুব সুন্দর। বিপ্লব দাস ডি, মিথিপুর ডিফেন্স একাডেমি বাবা। সুনীল মুর্মু ডি, পাপিয়া ঘোষ ডি, সঞ্জু মণ্ডল ডি, আশিস ঘোষ ডি, বাহ ঠিক আছে, খুব সুন্দর, ভেরি গুড, বাহ। হ্যাঁ একদম ঠিক উত্তর দিয়েছে, সবাই ঠিক উত্তর দিয়েছে। ইনজা মাহমুদ হক বলছে সি, না সি হবে না। দেখো সব থেকে বেশি আমাদের কি থাকে, আমাদের যে 6টা নোবেল গ্যাস আছে, মানে নিষ্ক্রিয় গ্যাস যেটা বলি বায়ুমণ্ডলে, নিষ্ক্রিয় গ্যাস কটি আছে? 6টি। তার মধ্যে সব থেকে বেশি আছে আর্গন, সব থেকে বেশি হচ্ছে আর্গন, মানে ডি অপশন উত্তর। তো আর্গন কতটা পরিমাণে আছে? প্রায় আর্গন আছে তোমার 0.93% আছে। এরপরে বাকিগুলো আছে অল্প অল্প, সব থেকে বেশি আছে এই আর্গন। 93.9320, হ্যাঁ একই, নিয়ার অ্যাবাউট প্রায় 9.93%। ঠিক আছে, ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিয়েছে, খুব ভালো লাগলো দেখে। আচ্ছা নেক্সট কোশ্চেন যাচ্ছি, দেখো 7 নাম্বার কোশ্চেন বলছে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? থাইরয়েড, ডিম্বাশয়, অগ্ন্যাশয়, যকৃৎ। উত্তর দেওয়া শুরু করো তোমরা। অপশন ডি, ডি। বৈশাখী রয় বলছে বি, ডিম্বাশয়। আসেদা খাতুন এ, ডি। আচ্ছা হচ্ছে, খুব ভালো হচ্ছে, উত্তর দাও। হচ্ছে হচ্ছে, সঠিক হচ্ছে। দেখো এবার আমি আসি, খুব সুন্দর হচ্ছে সবার। ডি। বিপ্লব দাস বলছে সি, আচ্ছা সি দেখছি। অর্পিতা সরকার ডি, আচ্ছা ডি হচ্ছে, খুব সুন্দর, উত্তর দাও সবাই। 30 জন আছো, 30 জন চ্যাট করো, কমেন্ট করো। এত সাবস্ক্রাইবার আর কোথায় গেল বাকিরা? ডি, সমীর শেখ ডি, বাহ খুব সুন্দর। দেখো এবার আমি একটু ডিসকাস করি। হ্যাঁ উত্তর ডি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি দেখো কি বলছে, যে আমাদের শরীরে 2 ধরনের গ্রন্থি আছে, একটা হচ্ছে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি, একটা আছে তোমার বহিঃক্ষরা গ্রন্থি। তো কি হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেগুলো নিঃসৃত হয় সেটা হচ্ছে তোমার হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় উৎসেচক। কারণ আমাদের লালা, লালা গ্রন্থি বা আমাদের পেটের মধ্যে ভিতরে কিছু আছে। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে অপশন দেওয়া আছে থাইরয়েড, ডিম্বাশয়, অগ্ন্যাশয়। তো প্রথমে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়, তার মানে বাকিগুলো কি হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে প্রথমে দেখো থাইরয়েড, এটা হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি, যে এখান থেকে আমাদের যে হরমোনটা নিঃসৃত হয় থাইরক্সিন হরমোন।
টিএসএইচ যেগুলো আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ডিম্বাশয়কে কি বলে? দেখো আমি বলেছিলাম একটা ক্লাসে যে যতগুলো শয় আছে, অগ্ন্যাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, এগুলো সবকে বলে মিশ্র গ্রন্থি, এগুলোকে বলে মিশ্র গ্রন্থি। এটা হয়ে গেল আমার অন্তঃক্ষরা গ্রন্থি। অগ্ন্যাশয়, ডিম্বাশয় মিশ্র গ্রন্থি কেন বলে? কারণ কি মিশ্র গ্রন্থি বলছে যে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির মিশ্রণে গঠিত। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এখানে আমাদের হরমোনও খরিত হবে, আবার উৎসেচকও খরিত হবে, দুটোই খরিত হবে। তা ডিম্বাশয় থেকে সেটাই হয়, অগ্ন্যাশয় থেকে সেটাই হয়, আবার শুক্রাশয় থেকে সেটাই হয়। আর বাকি আমাদের যে যকৃৎ থাকে, তো যকৃৎ আমরা কি বললাম, একটু আগে বললাম যে এখান থেকে আমাদের পিত্ত রস নির্গত হয়। তা নিশ্চয় এটা অন্তঃক্ষরা গ্রন্থি নয়। তাহলে পিত্তরসে আমাদের পিত্ত লবণ থাকে হালকা পরিমাণে বা অল্প পরিমাণে, সামান্য উৎসেচক থাকে, যেটা আমাদের কি করে যে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য কি করে, পরিপাকে সাহায্য করে। এর জন্য দেখবে যাদের গলব্লাডার কেটে বাদ দিয়ে দেয়, যখন গলব্লাডার স্টোন হয়, তখন তাদেরকে কি বলে যে একটু তেল ঝাল মশলা কম খাবেন, চিকেন কম খাবেন, ফ্যাট জাতীয় খাবার কম খাবেন। কারণ কি ওদের গলব্লাডার যেহেতু কেটে বাদ দিয়ে দিয়েছে, পুরো গলব্লাডারটা বাদ দিয়ে দিয়েছে কেটে একদম এখান থেকে, তাহলে কি হয়, যকৃৎ থেকে যে পিত্ত রসটা খরিত হয় সেটা একদম ডাইরেক্ট পাকস্থলিতে গিয়ে মিশে খাবারের সঙ্গে, কোনো সঞ্চিত হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে থাকে না। এর জন্য কি হয়, ডাইজেস্টিভটা হতে ব্যাহত হয়, খুব ভালোভাবে হতে, তার জন্য ওদেরকে খেতে মানা করে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এটা সবাই পারবে। 8 নাম্বার কোশ্চেন বলছে নিচে দেওয়া মাধ্যমগুলির মধ্যে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয়। আশা করি সবাই পারবে এটা সবার অ্যান্সার দেওয়া উচিত এবং 100-এ 100 দেওয়া উচিত। যে জলে, বায়ুতে, লোহায় না শূন্যস্থানে? অপশন বলো, খুবই সহজ। এটা কোন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি? নিচে যে মাধ্যমগুলো দেওয়া আছে, সুবিদ ঘোষ আয়রন, সুনীল মুর্মু ডি শূন্যস্থান, আচ্ছা সঞ্জু সি, আচ্ছা হচ্ছে, দাও দাও দাও, হচ্ছে, খুব ভালো হচ্ছে। ভুল হোক চাপ নেই, ভুল হোক আমি আছি, ভুল সংশোধন করার জন্য আমি আছি। আচ্ছা সি, সবাই দিচ্ছে সি, মাঝে মাঝে কিছু ঢুকে আছে ডি আর বি। আচ্ছা ঠিক আছে, বি আর ডি দেখছি। আচ্ছা সি, খুব সুন্দর হচ্ছে, ভেরি গুড। আচ্ছা দেখো, হ্যাঁ বাহ সি, আচ্ছা ঠিক আছে। দেখো এবার একটু ডিসকাস করি। শব্দ কি হয় বলো তো, শব্দের গতিবেগ যখন আমাকে বেশি বলবে, তখন যেখানে আমার ঘনত্ব সব থেকে বেশি, যেখানে সব থেকে বেশি হবে সেখানে আমার শব্দের গতিবেগ সব থেকে বেশি হবে। কারণ শব্দ কোনো মাধ্যম ছাড়া এগোতে পারে না। শব্দের জন্য, গতিবেগের জন্য কিসের প্রয়োজন হয়? একটা মাধ্যমের প্রয়োজন হয়। শূন্যস্থানের তো হবেই না, শূন্যস্থানে হচ্ছে আলো যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখো, এখানে এবার ঘনত্বগুলো একটু ভাবো। জলের ঘনত্ব কম, বায়ুর থেকেও কম জলের ঘনত্ব। শূন্যস্থানের তো কোনো গল্পই হবে না, শূন্যস্থান তো হবেই না। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? লোহা। দেখো লোহার ঘনত্ব সব থেকে বেশি। এর জন্য রেল লাইনে যদি আমরা কান পাতি, দূরে যদি রেল আসে, তাহলে সেই শব্দটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ, রেল লাইনের চাকার শব্দটা আমরা শুনতে পাই। তাহলে কথাটা মনে রাখবে যে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয় কোথায়? যেখানে ঘনত্ব বেশি হবে। তো এক্সামে অনেক সময় প্রশ্ন দেয়, বা তোমরা স্বাভাবিক জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে দেখে থাকবে যে বৃষ্টি হয়ে গেছে, ধরো বৃষ্টির পর যদি দূরে কোথাও মাইক বা বক্স বাজে, দেখবে শব্দটা ক্লিয়ার শুনতে পাওয়া যায়। কেন শুনতে পাওয়া যায়? কারণ বৃষ্টি হওয়ার পর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু হচ্ছে বায়ুর ঘনত্ব বেড়ে গেছে। তাহলে বায়ুর ঘনত্ব বেড়ে যাওয়া মানে কি? শব্দের গতিবেগ বেড়ে গেছে। তাহলে দূরে কোথাও মাইক বক্স বাজলে বা কোথাও বাজি পটকা ফাটলে বা রেল লাইনের আওয়াজ বা বাসের হর্নের আওয়াজ বা যানবাহনের আওয়াজগুলো শুনতে পাওয়া যায়। আর কখন দেখবে শীতকালেও দেখবে কি হয়, যে ভোরের দিকে বা যখন কুয়াশাচ্ছন্ন হয়, তখনও দেখবে যে শব্দগুলো খুব ভালোভাবে শুনতে পাওয়া যায়। কেন হয়? ঘনত্ব বেশি। তো শব্দের গতিবেগ যে কোনো, এখানে দেখো শব্দের গতিবেগ সবসময় অপশনের উপর ডিপেন্ড করে অ্যান্সার হয়।
যেরকম অপশন থাকবে সেরকম তোমরা এক্সামে অ্যান্সার করবে। তো দেখে নেবে যে অপশনে কি কি দেওয়া আছে, যেটার ঘনত্ব সব থেকে বেশি হবে সেটাই উত্তর হবে। যে এখানে আমি এই অপশনগুলো দিয়েছি বলে এক্সামে এই অপশনগুলো থাকবে কোনো মানে নেই, জাস্ট তোমরা কিভাবে অপশনগুলো চুজ করবে বা কিভাবে কি করতে হবে সেটা জেনে নাও। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন। আচ্ছা এটা বলো, এটা সবার পড়ার কথা। বায়ুতে শব্দের গতিবেগ কত? বায়ুতে শব্দের গতিবেগ কত? এ বি সি ডি অপশন দাও। মিটার পার সেকেন্ড, প্রত্যেকটা একক আছে মিটার পার সেকেন্ড। সবাই উত্তর দাও, এটাও সবাই পারবে। অপশন সাবির শেখ বি, শামসের শেখ এ, শিব সাধন মন্ডল বি, সুশান্ত এ, সাবির শেখ বিদ্যুৎ এ। এ এ বাহ, খুব সুন্দর। সুজয় বলছে এ, বাহ। পূজা চক্রবর্তী এ, সুবিদ ঘোষ এ। হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, সবাই ট্রাই করো, খুব সুন্দর। দেখো, এটা একটু মনে রাখার বিষয়, একটু মুখস্থ বিদ্যা করতে হবে, প্র্যাকটিস করতে করতে ইজিলি এমনি মনে থেকে যাবে। তো আমরা কি জানি, আমরা জানি যে আলোর গতিবেগ, আচ্ছা আলোতেই আসি আগে, যারা জানো না তারা একটু লিখে নিও, আশা করি অনেকেই জানে। 3 × 10⁻⁸ কত? 8 মিটার পার সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমার বায়ুর গতিবেগ কত? 331 মিটার পার সেকেন্ড। এটা কোনো কোনো বইয়ে আবার 330 থাকতে পারে, কোনো কোনো বইয়ে 332 থাকতে পারে, ঠিক আছে? তো কাছাকাছি অপশন দিলে করবে। 332 মিটার পার সেকেন্ড হবে তো একই। 301 বললাম ওর জন্য ওটাই, যে 332ও দেওয়া থাকে বইয়ে, 330ও দেওয়া থাকে বইয়ে, কাছাকাছি দেওয়া থাকে, বাট 33 দেওয়া থাকে না। তো ক্যালকুলেশনের জন্য অনেক সময় 331টাকে যখন আমরা অঙ্ক করতে হয় আমাদেরকে 332 হিসেবে ধরে নেয়। তো যেটা করবে সেটা অ্যান্সার হবে নিয়ার অ্যাবাউট, কাছাকাছি, 331-এর কাছাকাছি। ঠিক আছে, 332 হবে তো হ্যাঁ হবে, কোনো ব্যাপার নেই, কোনো চাপ নেই, তোমারটাও ঠিক। পাপিয়া ঘোষ স্যার 332 মিটার পার সেকেন্ড, হ্যাঁ অবশ্যই ঠিক। ওই তো এক এদিক ওদিকে 1 মিটার পার সেকেন্ডে কি কম বেশি আছে। যেমন প্রত্যেকটা গ্যাসের উপাদানগুলো যখন বললাম দেখবে বিভিন্ন বই বিভিন্ন রকম লেখা থাকে, তো ওটা কোনো ফ্যাক্টর নয়, 1-2 কম বেশি হতেই পারে। 332 মিটার পার সেকেন্ডও হবে, 332 মিটার পার সেকেন্ডও হবে, দুটোই হবে। তাহলে আমাদের অ্যান্সার হলো কোনটা? 331। বাকিগুলো এমনি দেওয়া আছে, ডিজিটগুলো আমি এমনি দিয়েছি। 220 এটা কিসের স্যার? এটা কিছু না, এগুলো দিয়েছি আমি মন গড়া, এগুলো কিছু না, হয়তো হতে পারে কোনো কিছু, বাট আমি এখানে মন গড়া করে দিয়েছি, কারণ ডিজিট তো এগুলো না, এগুলো তো কোনো কিছু নেই, এগুলো তো তোমাকে একটু মুখস্থ বা মনে রাখতে হবে। আচ্ছা, বাকিগুলো এমনি ডিজিট দিয়েছি, অন্য কিছু নেই, বা কাছাকাছি দিয়েছি অপশনগুলো, শুধু এইটুকুই। আচ্ছা নেক্সট কোশ্চেন যাচ্ছি, 10 নম্বর কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন, দেখো, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? এটা সবার পড়া উচিত, বাট এখানে কেলভিন এককে দেওয়া আছে, একটু ভেবে চিন্তে অ্যান্সার দিবে, বুদ্ধি খাটিয়ে। যাদের কেলভিনে মনে নেই তারা সেন্টিগ্রেড বা ফারেনহাইটকে কনভার্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখাচ্ছি কিছু এটা। আচ্ছা এ, অপশন এ উমি, ঠিক আছে। ডি, ডি সমীর শেখ এ 280 কেলভিন। এবার নেক্সট বলো বলো, উত্তর দাও, খুব হচ্ছে হচ্ছে খুব হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। 310। আচ্ছা নেক্সট, হচ্ছে খুব সুন্দর। আচ্ছা, সুজয় বলছে এ, 10-এর এ। আচ্ছা হচ্ছে, চলো। তারপরে আমি তো আজ চাপ নেই, মাঝে মাঝে কিছু যেন ভুল হচ্ছে, এখন কিছু বলছি না। আচ্ছা এ, অপশন এ শুভম নাথ। পূজা বলছে সি, সি
সৌরভ গেমিং 310। আচ্ছা দেখো এবার ডিসকাসে আসি। দেখো ডিসকাস কি বলছে, আমরা ছোট থেকে পড়েছি, একদম স্কুলের পাঠ্য বইয়ে পড়েছি, কি পড়েছি যে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তো এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে, দেখো স্কেলগুলো উল্লেখ করে দেবে প্রত্যেকটা। তাহলে এই মানুষের স্বাভাবিক তাপমাত্রা আমি তিনটে স্কেলে দেখাবো, ফারেনহাইট দেখাবো, কেলভিনে দেখাবো, বা সেন্টিগ্রেড দেখাবো। এবার তুমি যদি এগুলোকে কনভার্ট করো, তো কনভার্টের কিছু কিছু ফর্মুলা আছে, যেমন একটা ফর্মুলা আছে তোমার যে C/5 সমান F মাইনাস 32/9। তাহলে সি মানে এখানে হচ্ছে সেলসিয়াস স্কেলে, সি মানে হচ্ছে সেলসিয়াস স্কেলে, আর এফ মানে হচ্ছে তোমার ফারেনহাইট স্কেল। তাহলে এখানে যখন তোমার কোনো ফারেনহাইটে বা সেলসিয়াস স্কেলে কোনো কিছু তাপমাত্রা বা টেম্পারেচার দেওয়া থাকবে, বা কারো হয়তো ফারেনহাইট মনে আছে সেলসিয়াস মনে নেই, বা সেলসিয়াস মনে আছে ফারেনহাইট মনে নেই, তখন এইভাবে তোমরা ম্যাথ করে সমাধান করে এখান থেকে তুমি সি এর মান বা এফ এর মান পুট করে বের করতে পারবে। তাহলে আমি কি বলছি যে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা আমরা ফারেনহাইট স্কেলে, বা আমি বললাম যে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটাকে তুমি যদি সেলসিয়াসে কনভার্ট করো তাহলে কি হয়, সেটা হয় 37 ডিগ্রি সেলসিয়াস। এবার এটা দেখো 37 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি কেলভিনে কনভার্ট করি, তাহলে কেলভিনে কি হয়, যে কেলভিনে হয় যে 273 কেলভিন হচ্ছে আমার কি জলের হিমাঙ্ক। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 0 ডিগ্রি মানে হচ্ছে 273, 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273। তাহলে এখানে বলো এবার 37 ডিগ্রি সেলসিয়াস মানে কি করতে হয়, যে 273 সঙ্গে 37টা যোগ করতে হয়। তাহলে কত হচ্ছে দেখো, 270 আর 30 হচ্ছে কত, 300, 300 3 আর 7 হচ্ছে 10, 310 কেলভিন। তাহলে এখানে কোন একক দেওয়া আছে, কেলভিন একক দেওয়া আছে। তাহলে অ্যান্সার কোনটা আসছে আমার 310। এখানে কিন্তু কেউ জোর করে বলতে পারবে না যে আমার 1-2 কম বেশি হচ্ছে, মানে একদম পুরো পারফেক্ট, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ বলা যেতেই পারে এখনো পর্যন্ত। তাহলে ফারেনহাইট স্কেলে মানুষের তাপমাত্রা কত হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে কত হচ্ছে, এখানে যদি তুমি ফারেনহাইটটাকে এখানে পুট করো এই ম্যাথের এই ফর্মুলাটাতে, তাহলে তোমার দেখবে বাড়িতে যদি খাতা কাগজ থাকে তাহলে পুট করে দেখবে যে একই বেরোচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার তুমি যদি 37 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে পুট করো তাহলে তুমি ঘুরে এসে ফারেনহাইট পাবে। তাহলে আমি ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস আর সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্ট করার ফর্মুলা জানলে তোমরা। আর কি জানলে, যে কিভাবে আমরা সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করতে পারি, মানে আমাকে যত ডিগ্রি সেন্টিগ্রেড বলবে সবসময় আমরা 273 তার সঙ্গে কি করব, অ্যাড করব, 273 অ্যাড করবো। তো অনেক সময় এক্সামে কোশ্চেন দেয়, হ্যাঁ, তো আমি একটা এমনি আলোচনা করছি, তোমরা কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কি চেষ্টা করবে বলো, যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বড় না 30 কেলভিন বলো বড়, কোনটা বড় বলো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড বড় না 30 কেলভিন বড়? কমেন্ট সেকশনে অ্যান্সার দাও, সবাই পারবে। যদি পারো তো জানবো যে হ্যাঁ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। কোনটা বড় বড়, 30 ডিগ্রি সেন্টিগ্রেড বড় না 30 কেলভিন বড়, কোনটা বড়? কই কমেন্ট আসছে না কেন, কোথায় সব? কমেন্ট করো, এটা কোনো কোশ্চেন নয়, আমি তোমাকে এমনি বললাম 30 ডিগ্রি সি স্যার। আচ্ছা 30 ডিগ্রি সি বড়, আচ্ছা 30 ডিগ্রি সি বড়, হ্যাঁ ভেরি গুড। তাহলে এখানে 30 ডিগ্রি সি বড়, তাহলে 30 ডিগ্রি সি মানে আমরা কি পাই, 273 প্লাস 30 মানে হচ্ছে তোমার 303 কেলভিন। আর এখানে 30 কেলভিন ছোট আছে, বা তোমাকে যদি এখানে 300 কেলভিনও দিত তাও দেখো ছোট হতো। অনেক সময় এখানে ডিজিটটা বড় দিয়ে দেয় কেলভিনে, তো সেক্ষেত্রে যে না এটা বড় আছে বলে এটা তাপমাত্রা বেশি হবে বা এটা একটু বেশি উষ্ণ বস্তু, তা কিন্তু নয়। হ্যাঁ, তো সবসময় কনভার্ট করবে সেলসিয়াস থেকে কেলভিনে বা কেলভিন থেকে সেলসিয়াস, কনভার্ট করে এক্সামে অ্যান্সার করবে। কনসেপ্ট বুঝবে, একটু কনসেপ্ট বুঝতে পারলে তোমার 10টা 15টা কোশ্চেন ইজিলি পারবে। আচ্ছা বাহ, সবাই খুব সুন্দর দিচ্ছে। মহুয়া মোদক 30 ডিগ্রি সি, বা মহুয়া। মৃণাল কুন্ডু 30 ডিগ্রি, বাহ খুব সুন্দর, সবার হচ্ছে।